গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 10 বিধায়কের পরাজয় নিশ্চিত, 8 কেন্দ্রে লড়াইয়ে 18 জন। রাজ্যের 8 বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ রয়েছে বিধায়কদের মধ্যে। সেই 8 বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন 18 জন বিধায়ক, কিন্তু 8 কেন্দ্রে জয়ী হবেন 8 প্রার্থী। ফলে বর্তমান 10 জন বিধায়কের পরাজয় নিশ্চিত। তবে চিন্তায় রয়েছেন মোট 18 জন বিধায়কই। 2023 সালে বিধানসভা কেন্দ্রের সীমানা পুনঃনির্ধারণ কিংবা ডিলিমিটেশন প্রক্রিয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিলুপ্ত হয়েছে বেশ কিছু বিধানসভা কেন্দ্র, আবার নতুন নামে 21-22টি বিধানসভা কেন্দ্র সৃষ্টি হয়েছে। কিন্তু ডিলিমিটেশনের প্রভাবে জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে। মুসলিম অধ্যুষিত প্রচুর সংখ্যক বিধানসভা কেন্দ্র এখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে। ফলে মুসলিম বিধায়করা আর সেই সব কেন্দ্রে প্রার্থী হতে ভরসা পাননি। আবার কেন্দ্র বিলুপ্তি হওয়ায় বর্তমানের কিছু বিধায়ককে অন্য কেন্দ্রে গিয়ে প্রার্থী হতে হয়েছে। তাই শিবসাগর কেন্দ্রে লড়াইয়ে নেমেছেন বিধায়ক অখিল গগৈ এবং অগপ বিধায়ক প্রদীপ হাজারিকা। কারণ প্রদীপ হাজারিকার আমগুড়ি কেন্দ্রের বিলুপ্ত ঘটেছে। একইভাবে রূপহিহাট কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন বিধায়ক আমিনুল ইসলাম এবং বিধায়ক নুরুল হুদা। আমিনুলের দিন কেন্দ্রের বিলুপ্তি ঘটায় তিনি প্রার্থী হয়েছেন। পার্শ্ববর্তী রূপহিহাট কেন্দ্রে ভবানীপুর সরবুক কেন্দ্রে সম্মুখ সমরে রয়েছেন সরবুক কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন দাস এবং পাতাসারকুচি কেন্দ্রের বিধায়ক রঞ্জিত কুমার দাস। কারণ পাতাসারকুচি কেন্দ্রের বিলুপ্তি ঘটেছে। ডিলিমিটেশনের পর বিলুপ্ত হয়েছে বাগবর এবং জনিয়া কেন্দ্র দুটি। তাই নবগঠিত মন্দিয়া কেন্দ্রে লড়াইয়ে নেমেছেন বাগবরের বিধায়ক শেরমান আলী আহমেদ এবং জনিয়ার বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। নিম্ন আসামের চেঙ্গা কেন্দ্রেও লড়ছেন দুই বিধায়ক, এআইডিএফের বর্তমান বিধায়ক আশরাফুল হক ও কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদ। গৌরীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এআইইউডিএফের বিধায়ক মিজানুর রহমান এবং বিলুপ্ত হওয়া গোলকগঞ্জ কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আব্দুল সুবহান আলী সরকার। পূর্ব গোয়ালপাড়া কেন্দ্রে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন বর্তমান বিধায়ক আব্দুল কালাম রশিদ আলম। তাছাড়া পশ্চিম গোয়ালপাড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক আব্দুল রশিদ আলম এবং পশ্চিম বিলাসীপাড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক হাফিজ বশির আহমেদও প্রার্থী হয়েছেন সেই কেন্দ্রে। কারণ ডিলিমিটেশনের ফলে পশ্চিম গোয়ালপাড়া কেন্দ্রের জনবিন্যাস পরিবর্তন হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে। তাই সেখানকার বিধায়ক এসে প্রার্থী হয়েছেন পূর্ব গোয়ালপাড়ায়। একইভাবে বরাক উপত্যকার আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন 3 বিধায়ক। কাটলিজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিলুপ্ত হওয়া আলগাপুর কেন্দ্রের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং হাইরাকান্দি কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন লস্কর। ডিলিমিটেশনের ফলে একদিকে যেমন আলগাপুর কেন্দ্রের বিলুপ্তি ঘটেছে, অন্যদিকে তেমনি হাইরাকান্দি কেন্দ্রের জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন হয়েছে। তাই আলগাপুর ও হাইরাকান্দি কেন্দ্রের বিধায়ক প্রার্থী হয়েছেন আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে। তবে 8 কেন্দ্রে 18 জন বিধায়ককে প্রার্থী হলেও জয়ী হবেন কিন্তু মাত্র 8 জন। ফলে 18 বিধায়কের মধ্যে 8 বিধায়কের ফের বিজয়ী হয়ে বিধানসভায় যাওয়ার সুযোগ রয়েছে। সেই 8 সৌভাগ্যবান বিধায়ক কারা সেটা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে অবধি। কিন্তু বাকি 10 বিধায়কের পরাজয় যে নিশ্চিত সেটা বলার অপেক্ষা রাখে না। কোন 10 বিধায়কের ভাগ্যে পরাজয় লেখা রয়েছে সেটা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা অবধি। অপরদিকে আসাম ও পশ্চিমবঙ্গে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার মালদায় এক জনসভায় তিনি অভিযোগ করেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে মুসলিম জনসংখ্যা ক্রমাগত বাড়ছে এবং আসন্ন জনগণনা পরবর্তী তথ্য এই প্রবণতাকে আরও স্পষ্ট করবে। হিমন্ত বিশ্ব দাবি করেন পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 32% পৌঁছাতে পারে, আর আসামে তা 34% গিয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন যদি আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্যান্য প্রতিবেশী রাজ্যকে নিয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা না হয় তবে সীমান্তবর্তী অনুপ্রবেশ চলতেই থাকবে। তিনি আরও উল্লেখ করেন প্রতি গণনা চক্রে মুসলিম জনসংখ্যা 4-5% করে বাড়ছে এবং একই প্রবণতা আসাম ও পশ্চিমবঙ্গ উভয় রাজ্যেই দৃশ্যমান। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আহ্বান জানিয়ে হিমন্ত বলেন দেশের নিরাপত্তার দায়িত্ব তাদেরও কাঁধে রয়েছে এবং আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়ের মতো রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন
সমন্বিত পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে এর গুরুতর প্রভাব পড়তে পারে। তিনি অভিযোগ করেন, নিয়ন্ত্রণহীন অনুপ্রবেশ গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। এই মন্তব্যগুলি জনগণনা, অভিবাসন ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে এসেছে, বিশেষত সীমান্তবর্তী রাজ্যগুলিতে, যেখানে এই বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীল। অপরদিকে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণে না লোকসভার 2/3 সমর্থন পেতে ব্যর্থ কেন্দ্র। মহিলা সংরক্ষণ, লোকসভায় আসন বৃদ্ধি এবং আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আনা 131তম সংবিধান সংশোধনী বিল শুক্রবার লোকসভায় পাশ করাতে ব্যর্থ হল কেন্দ্র। 2 দিনের টানা বিতর্ক শেষে শুক্রবার বিকেলে ভোটাভুটিতে বিলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন মিললেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন না পাওয়ায় বিলটি গৃহীত হয়নি। লোকসভায় ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 298টি, বিপক্ষে 230টি, মোট 528 জন সাংসদ ভোটদানে অংশ নেন। কিন্তু সংবিধান সংশোধনী বিল পাশ করাতে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন হয়। সেই অঙ্কে পৌঁছতে পারেনি সরকার। এদিনের উপস্থিতি অনুযায়ী সরকার পক্ষের 352 জন সাংসদের সমর্থনের প্রয়োজন ছিল, কিন্তু সেই সংখ্যায় পৌঁছাতে পারেনি সরকার পক্ষ। এই বিলের মাধ্যমে 3টি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনা হয়েছিল: লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ, লোকসভার সাংসদ সংখ্যা 543 থেকে বাড়িয়ে 815 করা এবং নতুন আসন পুনর্বিন্যাস বা ডেলিমিটেশন প্রক্রিয়া শুরু করা। সরকার এই বিলকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে তুলে ধরলেও বিরোধীদের দাবি মহিলাদের সংরক্ষণের আড়ালে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে বিলের পক্ষে বিরোধীরা সমর্থন না করায় আসন্ন পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এই ইস্যুতে ব্যাপক প্রচার করতে পারবে বিজেপি। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে সহ বিরোধীরা মহিলা ক্ষমতায়ন চান না। এই ন্যারেটিভ সামনে রেখে বিজেপি নিশ্চিতভাবে ব্যাপক প্রচার চালাবে। এদিন ভোটাভুটির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় সমস্ত সাংসদের উদ্দেশ্যে লেখেন, দেশের নারী শক্তির সেবা করার ক্ষেত্রে একটি বড় সুযোগ, তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না। 4 দশক ধরে নারী সংরক্ষণের বিষয়টি প্রচুর রাজনীতি হয়েছে। এখন সময় এসেছে দেশের অর্ধেক জনসংখ্যাকে অবশ্যই তাদের অধিকার দিতে হবে। এই বিল নিয়ে যা তথ্যের অভাব ছিল তা প্রত্যেক সদস্যকে সরবরাহ করা হয়েছে, সমস্ত উদ্বেগের সমাধান করা হয়েছে। অন্যদিকে বিল নিয়ে ভোটাভুটির আগে সরকার পক্ষের তরফে শেষ বক্তা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, দেশের বহু লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। কোথাও কোথাও একটি কেন্দ্রে 48 লক্ষ ভোটার রয়েছেন। এত বিপুল জনসংখ্যার প্রতিনিধিত্ব একজন সাংসদের পক্ষে কার্যত অসম্ভব বলেই দাবি করেন তিনি। বিরোধীদের উদ্দেশ্যে শাহের আবেদন ছিল, আমাদের উপর ভরসা রাখুন, বিল পাশ করতে দিন। তবে সেই আবেদন সত্ত্বেও বিরোধী জোট ইন্ডিয়া অবস্থান বদলায়নি। বিতর্কের এক পর্যায়ে অমিত শাহ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, সংসদে কীভাবে কথা বলতে হয় তা তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে শেখা উচিত। অপরদিকে যানবাহন ভাড়ার বিল জমা দেওয়ার শেষ তারিখ 20 এপ্রিল। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পরিচালনার কাজে ভাড়ায় নিযুক্ত সব বাণিজ্যিক যানবাহন মালিক সমিতির সংশ্লিষ্ট পদাধিকারী এবং ব্যক্তিগত যানবাহন মালিকদের সংশ্লিষ্ট যানবাহনের ভাড়ার বিল জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী 20 এপ্রিলের মধ্যে শিলচরের ডাকবাংলোতে থাকা পরিবহন সেরে বিল জমা দিতে হবে, যাতে সেগুলি পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য নির্বাচন দফতর শিলচরে পাঠানো যায়। সমস্ত সংশ্লিষ্ট পক্ষকে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দাবিসমূহের দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তি নিশ্চিত করা যায়। অপরদিকে লালায় চিতা সদৃশ বনবিড়ালের ছানা উদ্ধার, চাঞ্চল্য। শহরের জনপদে চিতাবাঘের আনাগোনা নিয়ে জল্পনা ও আতঙ্কে উত্তাল হয়ে উঠল লালা শহরের 10 নম্বর ওয়ার্ড এলাকা। শুক্রবার সকালে স্থানীয় নারু সাহার বাড়ির গুদামঘর থেকে 3টি অস্বাভাবিক আকৃতির ছানা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, সকালে গুদামের ভিতরে কাজ করতে গিয়ে পরিবারের সদস্যরা ছানাগুলিকে দেখতে পান। অল্প সময়ের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে উদ্ধার হওয়া শাবকগুলি চিতাবাঘের, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এবং প্রশ্ন উঠতে থাকে,
লোকালয়ে চিতাবাঘ এলো কীভাবে? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় বন বিভাগে। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাবকগুলিকে পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে তারা জানান উদ্ধার হওয়া শাবকগুলি চিতাবাঘের নয়, বরং এক প্রজাতির বন বিড়ালের। বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শাবকগুলোর চোখ এখনও ফুটেনি। এই অবস্থায় তাদের অন্যত্র সরিয়ে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আপাতত শাবকগুলিকে গুদাম করে নিরাপদ স্থানে রেখে তাদের মায়ের ফিরে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে বন বিভাগের আশ্বাস সত্ত্বেও স্থানীয়দের একাংশের মধ্যে বিভ্রান্তি কাটেনি। অনেকেই এখনও এগুলিকে বাঘের শাবক বলেই দাবি করছেন। তবে বাড়ির সদস্য প্রসেনজিৎ সাহা জানান, বন বিভাগের নির্দেশ মেনেই তারা শাবকগুলির নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং এ নিয়ে তারা আতঙ্কিত নন। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে, যদিও বন বিভাগের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে এটি আতঙ্কের নয়, বরং স্বাভাবিক ঘটনা। অপরদিকে শিলচর ক্যান্সার হাসপাতাল ও আলিটিকর রোডের সংযোগস্থলের প্রবেশমুখ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এলাকার বাসিন্দা ও পথচারীদের নিত্যদিনের যাতায়াতে তৈরি হচ্ছে একাধিক সমস্যার। এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন ক্যান্সার হাসপাতালের রোগী, তাদের পরিবারের সদস্য এবং অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার ভাঙ্গাচোরা ও জরাজীর্ণ অবস্থার কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জরুরি পরিষেবার গাড়ি যেমন অ্যাম্বুলেন্স চলাচলে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছে, যা রোগীদের জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবকাঠামোগত দুর্বলতা ও খানাখন্দের কারণে প্রায়ই ই রিক্সা ও ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে এলাকায় প্রতিদিন বাড়ছে আতঙ্ক ও অনিশ্চয়তা। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয়রা পূর্ত বিভাগ ও প্রশাসনের কাছে অবিলম্বে সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, সাধারণ মানুষের যাতায়াত এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।